আর্কিটেকচার বলতে খালি বাড়ি একটা ডিজাইন না, ডিজাইনটা কমপ্লিট সমাজের সম্পূর্ণ এর জন্য। এবং এটা আলটিমেটলি ডিজাইন ডিসকাশন করতে করতে এটা গিয়ে দাঁড়িয়েছিল ফিজিক্যাল প্ল্যানিং। ফিজিক্যাল প্ল্যানিং অর্থাৎ এক নদ নদী নালা খাল বিল পাহাড় ঘর বর্দর গাছপালা সমস্ত কিছু সাজানো। এটা সম্ভব একমাত্র সম্ভব আপনাদের লিডারশিপ না থাকলে হবে না। 2 নম্বর মানুষকে আপনাদের সঙ্গে নিতে হবে, দেশের মানুষকে। অন্য দেশেও এটা খুব কঠিন ব্যাপার। 2-1টা দেশে কিছু কিছু এরিয়া ওয়াইজ হয়তো কিছু কিছু আছে, বিশেষ করে ইউরোপের। এখন দেখেছি 2-1টা জায়গায়, আমি খুব অল্প, চায়না জাপানে 2-1 জায়গায় রয়েছে, চায়না রয়েছে, আমেরিকায় অ্যাকচুয়ালি বিরাট শহর, বিরাট দেশ, তার অল্প 2-1টা জায়গায় হতে পাওয়া যায়। আমাদের যদি না করা, যদি আপনারা বুঝে না করেন এটা, তাহলে খুব কঠিন হবে। কারণ এটা ছোট্ট জায়গা, হিউজ নাম্বার অফ পিপল। আগে 47 ছিল, 47 ছিল, 4.5 কোটি লোক। এখন আজকের দিনে প্রায় 14 কোটির উপরে চলে গেছে। তখন চিফ আর্কিটেক্ট যিনি ছিলেন তার সঙ্গে ঝগড়া করে রিজাইন নেন। ওই কিছুতেই টোটালিটি নিয়ে করতে রাজি ছিলেন। যখনই বলতাম যে সবটা জায়গা নিয়ে সবটা করে চিন্তা ভাবনা করে, তারপরে বলে সব বাধ্য, তুমি কিচ্ছু জানো না, তুমি এই তোমাকে দেওয়া হচ্ছে এই জমি, ব্যাস এইটুকু রেখে তুমি। পরে প্রাইভেটলি কাজ করতে গিয়েও দেখেছি, সেখানেও ফাইট করেছি। আমি নাথিং, একজনের কোনো দামই নেই। আপনারা সবাই মিলে যদি করেন আর্কিটেকচার বলতে, তাহলে একটা আসে জিনিস, তখন দামি জিনিস জাতির জন্য হয়। আমাকে যে বলা হয়েছে, আমি মনে হয়েছে যে আপনাদের সবাই মিলে ওই চিন্তায়, সার্বিক চিন্তা ছাড়া সম্ভব। এবং সার্বিক চিন্তা করতে গেলে কি কি জিনিস চিন্তা করতে হবে, কি কি জিনিস ভাবতে হবে, কোন কোন লেভেলে ফাইট করতে হবে, এইগুলো আপনারা ঠিক করবেন। দেশের কনটেক্সটে দেশের কথা চিন্তা করে নিজে কোনটা করছেন এবং এটা কতদূর কি করতে পারে। কঠিন ব্যাপার, জীবনের সবই কঠিন এর ভিতর দিয়েছে। আলো করবেন, একটা আইডিয়া থাকবে, তো আইডিয়া আপনি ফাইটিং করেন আইডিয়া, আইডিয়াটা যেন ক্যারি করতে পারেন। ভিতরে জীবনে দেখবেন যে আপনি যেটা চেয়েছেন ওই জিনিস হয়তো কখনই পারবেন না। তবে খানিকটা এগুলো ফাইট করুন। আর এটা দল বেঁধে যদি থাকেন সবাই মিলে, তাহলে অনেক অনেক সহজ হয়। একা বিপদের মুখে পড়তে হয়। আমি তো বলেছি এখন আমি একা ছিলাম বলে, প্রায় এক কেসে তো বলেছি যে প্রায় আমাকে মেরে ফেলবে। শিলং ইউনিভার্সিটি অনেক বড়, পাহাড়টা দিয়ে ধরে। এবং যখন আমাকে যখন যখন কাজ করি, তখন ওভারঅল একটা প্ল্যান ছিল যাতে দে আর লিঙ্কড। এবং একটা প্রবলেম ছিল যেটা এখন হয়তো অন্যভাবে চিন্তা করতাম। ও হেঁটে যাওয়ার, ক্লাসে যাওয়ার ইত্যাদি ইত্যাদি, যেখানে হোস্টেলে থাকি, হোস্টেল থেকে গিয়ে হেঁটে যেতে পারি, এটা কোনো খুব একটা বাধা হিসেবে ধরিনি। এখন বুড়ো হয়ে গিয়ে দেখছি যে অ্যাকচুয়ালি খুব আমার পক্ষে খুব কঠিন। মানে 80 বছর বয়সে এখন হেঁটে হেঁটে যাওয়া কঠিন। তবে ওখানে যারা একটি তারা 65 বছর 60 বছর বয়সে রিটায়ার করে চলে যাচ্ছে। ছেলেদের তো কথাই নেই, ছেলেরা অ্যাকচুয়ালি হাঁটলেই বোধ হয় ভালো। কিন্তু হাঁটার ব্যাপারটা আবার মানে আপনি যদি ডেইলি হাঁটান, তাহলে ইট বিকামস টু টাফ।
তো সবকিছু চিন্তা ভাবনা করে চিটাংটা সাজানো হয়েছিল। আর চিটাংয়ের একটা এরিয়া ছিল, ওটা অনেক অনেক বড়। ওরা নিজেরাই দিয়েছিলেন, দিয়ে আমাকে ওটা গভর্নমেন্টের দেওয়া, আমাকে দিয়ে বলা যে এই জিনিসটা এই চিটাংটা হচ্ছে এই এরিয়ার ভিতরে করতে হবে। এবং অ্যাক্সেস আমার এ নিয়ে ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং অনেকগুলো জিনিস নিয়ে ডেভেলপ করতে হয়েছে, যে চিটাং শহরের সঙ্গে ওটা লিঙ্ক হলো বাই রোড, বাই রোড অ্যান্ড বাই গাড়ি, কি বলে ট্রেন। অর্থাৎ ওখানে থাকতে ইট বিকামস এ সর্ট অফ রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। আমি ওটা আপত্তি করেছিলাম যে না, এটা করেন না, চিটাং ইউনিভার্সিটি চিটাংয়ের কাছে করে, যাতে কিছু না বাসে করে গেলে 15 মিনিট বাসে গেলে হয়ে গেল, অথবা হেঁটেই গেল থেকে যে যাবে 1 মাইল হাঁটবে। ওরা গভর্নমেন্ট বলতে যারা আর কি ওটা কন্ট্রোল করছিলেন তারা ট্যাক্স ধরে আমাকে বাদ দেওয়ার কথাবার্তা হয়েছে। আমার তো প্রত্যেক জায়গাতেই যে খুব বেশি আজে বাজে কথা বলছে, যে কথাগুলো অনেক কিছু করতে, অনেক সব কিছু বদলাতে আসলে বদলাতে রাজি না, এই যে বাধা হয়েছে। এবার পিছনে বলি, একটা গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা ঠিক করে যে এই এরিয়াটা অ্যাভেলেবল, এটা দেওয়া যেতে পারে। এটা ওরাই করে যে রাস্তা গিয়েছে ইস্ট সাইড দিয়ে, ওয়েস্ট সাইড দিয়ে রাস্তা, পিছনে পাশে খাল আছে, খাল এই জায়গাটা নিয়ে আমাকে বললাম এই আপনার দিস ইজ হোয়াট ইজ অ্যাভেলেবল। আমাকে ওই ওভারঅল ফর্ম এবং যাওয়া আসার পত্র ইত্যাদি সব আমাকে ওর উপরে গুছাতে হবে। ওর উপরে করেই আমি একটা জিনিস, দুটো জিনিস করেছিলাম, চেষ্টা করেছিলাম। একটা হলো পানিটা বাঁচানো, যে খাল আছে ওইটা, ওই ওয়েস্ট সাইড, আর গাছপালা বাঁচানো। সাকসেসফুল আপনাদের কথা এ না, খানিকটা সাকসেসফুল হয়েছে যে একমাত্র যেখানে এই শীতকালের পাখি আছে পাহাড়ি জমির ওখানে, আমি পাহাড় একদম আমি রাজি ছিলাম না। এই নিয়ে অনেক, এখানেও অনেক ঝগড়াঝাটি হয়েছে। আমি বলেছিলাম পাহাড়, আপনি জানেন কিনা জানি না, ওই পাহাড়ে 50% জমি কিন্তু জঙ্গল নর্থে, যেটা আমি সরি ওয়েস্টে যেটা জঙ্গল আমি চাচি করি, ওটা রেখেই দিয়েছি ইউনিভার্সিটিতে, জানেন কিনা জানি না। তো এটা ইউনিভার্সিটির জমি হিসেবে প্রায় 1/2 স্কোয়ার মাইল জমি ওখানে রয়েছে, যেটা পাহাড় এবং জঙ্গল। এবং ওখানে রাতের বেলায় আসে, হরিণ আসে ওইদিকে। আমি এটা অলরেডি মানে ওখানকার লোকাল মানুষরা তারা গাছপালা কেটে ওটা করে রেখেছিল। ওরা ওতে চাষ করতো, জায়গায় চাষ করতো, ধানের চাষ করতো। আমি ওই জায়গাগুলো ব্যবহার করা এবং ওদের কোয়ালিটি রেখে দিয়ে যাওয়া আসা করা। ওখানে আপনি বলতে পারেন অবশ্য নানান হতে হয়, তার ভিতরে একটা হলো যে ওটা অনেক বেশি কম্প্যাক্ট করা যেত, কাছাকাছি। আপনি কেন করেননি? আমি এটা রেখে দিয়ে এই জায়গাগুলো একটা জিনিস রাখা। এবং সেটা আমি এটাও করেছি, এখানে কিন্তু গাছপালা কাটিনি একদম। আমার এখানে পানি, হাঁস, সূর্যের আলো ইত্যাদি ইত্যাদি, এগুলো it should be a part of your life এবং সেটাকে ইউটিলাইজ করা। 700-800 না, হোল এরিয়াটা ছিল, হোল এরিয়া যেটা চিটাং ইউনিভার্সিটি দেওয়া হয় বোধ হয় 1600 একর, 1700-1800 একর এরকম হবে। তো ওর ভিতরে একটা মজার ব্যাপার আছে যে অর্ধেক, এক্স্যাক্টলি হাফ, অলমোস্ট এক্স্যাক্টলি হাফ এটা জঙ্গল ছিল। আমি কিন্তু জঙ্গল টাচ করিনি,
আমি জঙ্গলটা জঙ্গলই রেখে দিয়েছিলাম, বলেও ছিলাম যে আমি জঙ্গল টাচ করবো না। এই দিক থেকে যেটা মানুষ ব্যবহার করতো চাষের জমি হিসাবে, থাকার জায়গা এবং চাষের জমি হিসাবে, আমি ওই এরিয়াটাই নেব। এবং ওটা বোধহয় 700-800 একর ছিল, 1 স্কোয়ার মাইলের একটু বেশি ছিল। এবং এই দিক দিয়ে মেন রোডের অ্যাক্সেস নিয়ে এটা ওয়েস্ট সাইডে যে রাস্তা ছিল, এই রাস্তার থেকে অ্যাক্সেস দিয়ে এখান দিয়ে এন্ট্রি করেছিলাম। এন্ট্রি করার ভিতরে এটা পাহাড়ের ভিতর দিয়ে। তো আমি আবার বেসিকের চিটাংয়ের একটা জিনিস ছিল আমার কাছে, সেটা পরে আর পাওয়া যাবে না। সেটা হলো যে পাহাড় কেটে ফ্ল্যাট করে দিলে আর পাহাড় থাকে না। আমাদের দেশি পাহাড় যেটা, সেটা পাহাড় আর হয় না। এবং ছোট পাহাড় ছিল, এবং এটা ছিল সম্পূর্ণ মাটি বালির, পাথর ছিল না। এবং এটা ছিল গাছগুলো ছিল, গাছগুলোতে আমি সেই জন্য গাছের এরিয়াটা টাচই করতে করিনি। এটা এটা ইন্টারেস্টিং, আমার এটা কাজ দেওয়ার ব্যাপারে খুব ইন্টারেস্টিং ছিল। যে এটা আমার যেটুকু মনে পড়ে বোধহয় 9টা ফার্ম আমরা অ্যাপ্লাই করেছিলাম গভর্নমেন্টের নোটিশের এতে, বলে যে থারিয়ানিদের সঙ্গে মিলে আপনি করেন। তো আমি বললাম যে স্যার আমাকে মাফ করতে হবে, থারিয়ানিদের সঙ্গে করতে পারবো না। আমি বললাম যে থারিয়ানি অ্যাকচুয়ালি আর্কিটেক্ট না, আপনি যে দিলে পারে আমি ইনস্টিটিউটের ডাইরেক্টলি কাজ করি, ইনস্টিটিউট অফ আর্কিটেকচার। ওইখানে যদি আমি কাজ করতে যাই, বলি যে না থারিয়ানি, তাহলে থারিয়ানিকে আর্কিটেক্ট পজিশন দিয়ে অনেক কিছু ওটা আমাকে আমার দায়িত্ব দিয়ে নেবে দেয়। তো একটু হাসলেন, মিছিয়ে হেসে বললেন আচ্ছা ঠিক আছে আপনি যান। আমি চলে আসার পর বাইরে বসেছি, বাইরে বসেছি সেদিন, এই বিকেলবেলা দুপুরবেলা এরকম কথাবার্তা হলো। পরের দিন সকালবেলা আমি চিঠি পেলাম যে ইউর ফার্ম হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ডিজাইন। করবুর কাজের উপরে খুব আমাদেরকে পড়ানো হতো। আমি কিন্তু ওর বেশি ঘুরেছি চণ্ডীগড়ে, সব চণ্ডীগড় না, আমি বেতে অনেক জায়গায় ঘুরেছি, তার বডিগার্ড দেখে দেখে। তো আমি যখন ঘুরছি তখন তো অনেক বেঁচে, তাই না? বেঁচে কি 1950 তো বেঁচে, 63-তে মারা গেছে সমুদ্রের পানিতে 65 হ্যাঁ। ওর বাসায় গিয়েছি, ওর বাসায় গিয়েছি দেখা করতে। তো উনি সেই সময় কাজ করছেন, যে না হবে না। ওর সঙ্গে যে কাজ করছে, জাক মিশেল আমাকে নিয়ে গেল। জাক মিশেল তার বউ ছিলেন। ওর ফ্যামিলি লাইফও খুব ছিল। সারাদিন রাত তিনি কাজ করতেন। আমি ধরেছি যে আমাদের তাকাই না, সারাদিন রাত কেন রুডলফ আমার টিচার ছিলেন। রুডলফকে একদিন গিয়ে আমি বললাম যে আপনার এখানে কাজ করবো, এখানে যদি জানতে চাচ্ছি যে বিয়ে করেনি কেন। আমি এই আর্কিটেকচার বিয়ে করে, তুমি আমার বাবা বলে নিজেই খুব হাসতে থাকলেন। উনি এসেছিলেন, ওকে আপনারা গিয়ে দেখেন আমি চেষ্টা করেছিলাম কিছু লোক যারা অলরেডি নাম টাম করেছেন, কাজ ভালো করছেন, মানে কাজ কাজে ডেডিকেটেড ছিলেন।
মার্টিন জান মিশেল, মার্টিন ফিশম্যান, সবাইকে চেষ্টা করেছি। তারপরে গান তো কানের অফিসেও গেছি, কানের সঙ্গে অবশ্য দেখা সাক্ষাৎ হয়নি, এমনি যারা কাজ করে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে ঘুরছি। ওর কান তখন অন্য জায়গায় ঘুরছিলেন। এটা মূলত কানের কাজ তখন যা হচ্ছিল কাজ দেখেই তারপরে কাজে এ করে সিলেক্ট আমরা বেছে। আমি প্রথমে আর তো কেউ জানতো না, আর তো কেউ আমাকে সাহায্য করতে কেউ ছিল না। কান যখন এখানে কাজ করতেন, উনি যখন আসতেন তখন আপনার সাথে তো প্রায় দেখা হতো। হ্যাঁ, যখনই আসতেন উনি আমার এখানে এসছেন, আমার সঙ্গে কথাবার্তা হয়েছে। বেশিরভাগ সময় কি দেশ নিয়ে আলাপ হয়েছে না কাজ নিয়ে আলাপ হয়েছে? না বেশি না, দুটোই হয়েছে। কোনটা কতখানি সেটা মাপ করা নেই। ওকে নিয়ে ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, মাঝে মাঝে শহরের বাইরে গিয়ে ঘুরেছি, ঘুরে দেখেছি আমাদের দেশটা কিরকম। উনি এখানকার খুব এই একটা জিনিস খেয়াল করেছিলেন যেটা অন্যরা বাঙালিরাও করে না, এবং মাটি আর পানির কম্বিনেশন, এবং তার পাশাপাশি সেই জন্য নিজের বিল্ডিংগুলোতে করতে গিয়ে পানির ব্যবহার করেছেন, পানি দিয়ে চারিপাশে পানি করেছেন, এবং নিজে বলেছেন বারবার করে যে এত সুন্দর আমি কখনো দেখিনি। কানকে নিয়ে ঘুরে দেখেছেন এরকম কয়েকটা জায়গা কথা বলতে পারবেন? কানকে গিয়ে ঘুরি না, ঢাকার প্রায় তো নদী ঘুরেছি পুরো। ঢাকার বাইরে খুব বেশি বোধহয় প্লেনে করে গেছি একবার দুবার, এমনি উপর দিয়ে গিয়ে দেখেছি ঢাকা শহরের চারিপাশে। এর বাইরে আমি খুব ঘুরিনি ওকে নিয়ে। ওই ঢাকা শহরের চারিপাশে ঘুরেছি, পুরনো ঢাকা, তারপরে নদী, বুড়িগঙ্গা, তারপরে যে গ্রাম ট্রামগুলো, এগুলো ঘুরেছি। প্রজেক্ট সম্বন্ধে আপনার সাথে আলাপ করতেন কে? না, প্রজেক্ট তো আমি তো একসঙ্গে বসে দেখেছি তো কি করছেন না করছেন, আমাকে বলেছেন, বুঝিয়েছেন। সে তো আমি দু একটা প্রশ্ন করছি, এটা কেন এরকম হলো, তা উনি আবার বলেছেন। সব ডিটেলস আমার মনে নেই, তবে ওর সঙ্গে আমাকে সবই দেখিয়েছেন উনি। ফুল প্ল্যানটা অ্যাকচুয়ালি এটা প্রায় 1 স্কোয়ার মাইল ধরে মাস্টার প্ল্যানারে করেছিলেন। পরে ওই আপনাদের জানা আছে কি যে পুরনো এয়ারপোর্ট ছিল, ওটা শুদ্ধ নিয়ে 2 স্কোয়ার মাইলের উনি প্ল্যান সব পরিকল্পনা করেছিলেন, করে দেখিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি হয়নি, কিছু হয়নি। স্যার, আপনার কোনো কাজ কান দেখেছেন? আমার ঘুরে দেখেছি, আর্ট কলেজ, লাইব্রেরি, এগুলো দেখেছি। কাজ করতে ফ্যান্টাস্টিক ব্যাপার না, কাজ করতে পারলে মানে অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার প্রবলেমটা সলভ করা এটা আর্কিটেকচারালি আমাদেরকে ফর্ম নিয়ে ডিল করতে হয়। ফর্মটা কি, ফর্ম আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ফর্ম তো বুঝতে কোনো অসুবিধা নেই। এটা আমি এই জায়গা আমার সব জায়গা আমি ভিতরে বাঁচাতে পারি কিনা, বাগান করতে পারি কিনা, ইত্যাদি ইত্যাদি। গাড়ি আসবে, গাড়ি কোথায় থাকবে, সব কিছু আমার প্রবলেম সলভ করতে হচ্ছে। তো প্রবলেম সলভ করতে গিয়ে যে জিনিসটা দাঁড়াচ্ছে, এই জিনিসটা ডিজায়ারেবল কিনা, দেখতে সুন্দর কিনা, ভালো, এগুলো অনেকগুলো জিনিস করতে হয়। তা এই আর্কিটেকচারের গোড়ার কথা চলে গেলেন, আমাকে অনেকগুলো নিয়ে প্রায় ইনিশিয়ালি 15-20টা জিনিস নিয়ে এই ডিসকাস করতে হয় নিজের সঙ্গে, যে ফর্মটা কি, ফর্মগুলো প্লেনস দিয়ে হচ্ছে কিনা, প্লেনগুলো সলিড প্লেনস না মানে ভেকেন্ট, কিছু নাই। এটা একটা করলাম, চার কোনা একটা জিনিস করলাম, এটা স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, এটা সলিড মেটেরিয়াল কিনা, বেঁকা কিনা,
নানা জিনিস কনসিডারেশন আসে। এবং এরকম চারটে জিনিস, একটা ঘর ডিফাইন করছি, ঘর ডিফাইন করতে গেলে মানে মিনিমাম কয়টা জিনিস লাগবে? চারটে দেওয়া, দুটো স্ল্যাব, 6টা জিনিস লাগছে। এইগুলো সাজাচ্ছি কিনা, এইগুলো সাজাতে গেলে পরে কোনটা মিসিং, কোনটা একটা বাদ চলে যাচ্ছে, বাদ চলে গেলে সেটা কীভাবে কী আসছে, এবং 6টা জিনিস নিয়ে যে আমি সাজাচ্ছি, এটা প্লেনস না কার কিছু আছে, এবং এটা প্লেনগুলো যে থাকতে পারে তার ভিতরে আমি এই একটা করলাম জানলা ফাঁকা জায়গা রইল, এটার অপোজিটে জানলা ফাঁকা আছে কিনা, এটা স্পেস ওয়াইজ কন্টিনিউয়াস আছে কিনা, না বন্ধ করে ফেলা হচ্ছে, হাজারটা আইটেম আপনাকে চিন্তায় আসে। এগুলো তো আলটিমেটলি যেটা দাঁড় করানো হলো যে এটার ভিতরে, এটা তো আপনাকে আবার চেক করতে হয় যে না ওখানকার সঙ্গে মিলছে কিনা। ড্রয়িং করতে গিয়ে স্টেজ যেখানে দেখলে যে অত্যন্ত কমপ্লিকেটেড এই জিনিস আমাকে দাঁড় করাতে হচ্ছে, ইট ইজ আপ টু ইউ। ওটা কতক্ষণ কি হয় ওটা তো কিছু বলার, ওটা তো এটা ধরে একই জিনিস ধরতে আপনি বলতে পারছেন না। একটা পার্টিকুলার জিনিস ড্রয়িং করতে 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 তারপরে আপনার মাথায় আসছে, ভালো লাগলো এই জিনিসটা আমি করতে গেলে মডেল করে দেখলেন ওইটাই আমার খুব, ওটা আবার ওটা ফিট করতে হচ্ছে অন্যান্য জিনিস, দেওয়াল টেওয়াল সব। এগুলো তো আমার মতে এগুলো ডিটেলের ব্যাপার, ডিটেলই হোল জিনিস নষ্ট করে ফেলে। কিন্তু আসল তো দি ভেরি আইডিয়া অ্যাকচুয়ালি forming certain three-dimensional objects. তো থ্রি ডাইমেনশনাল অবজেক্টের ভিতরে সলিডস হতে পারে, ভয়েডস হতে পারে, তারপরে টেক্সচার থাকতে পারে, টেক্সচার না থাকতে পারে, কালার থাকতে পারে, কালার না থাকতে পারে, তারপরে কত বড় সাইজ ডেফিনেশন, যে একটা রুমের দ্য ওয়ালস, রুফ, ফ্লোর, এগুলো সব কী দিয়ে কীভাবে তৈরি হচ্ছে এর উপরে ডিপেন্ড করে আপনি অ্যাকচুয়ালি কাম টু এ কনক্লুশন যে না এইটা। যেমন আমি কাঁচের চারিপাশে কাঁচ দিয়ে বসলাম, কাঁচ দিয়ে বসলে পারে এই কাঁচ ইট মে বি ট্রান্সপারেন্ট, ইট মে বি অন্যরকম হতে পারে, তারপরে কাঁচের কালার থাকতে পারে, নাও থাকতে পারে, কাঁচের প্রবলেম হতে পারে যেটা আলো আসে, হিটটা আসে ভিতরে, আলো যেমন আসে হিটও আসে, সেটা ঠান্ডা করার ব্যাপার করতে পারে। তা আমার মনে হচ্ছে এখন বর্তমানে কতগুলো জিনিস আমরা ভুল করছি, যেমন এক্সটেন্সিভলি ছেলেরা স্লাইডিং জানলা দরজা ব্যবহার করছে। আমার নিজের মতে এখন ওটার এরিয়া হলো, টোটাল এরিয়া হলো 3,500 স্কোয়ার ফিট। আমার মতে 3,500 স্কোয়ার ফিটের ভিতরে 1,000 স্কোয়ার ফিট অ্যাবসলিউটলি আননেসেসারি। আবার নেসেসারি কতগুলো জিনিস যাদের কাজ করে হেল্পার, তাদের জন্য থাকা কিচ্ছু নাই। অথচ একটা বসবার জায়গা যেখানে 20 জন লোক বসে যায়, 20 জন লোকের বসার জায়গায় হলো 50 ফিট বাই 50 ফিট, যেখানে 100 লোক বসতে পারে। খাওয়ার জায়গাও এগুলো খুব এখানে খুব ঢাকায় এখন যেটা চলছে সেটা টোটালি আননেসেসারি অ্যাটিটিউড নিয়ে কতগুলো জিনিস করা হচ্ছে। এটা বড়লোকই দেখানোর জন্য আমি পারি করতে, কিনতে পারি জমি। তো গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু আইডিয়া নেই যে একটা 2 বেডরুম, 3 বেডরুম, 4 বেডরুম ইত্যাদি হাউস, এবং এটা করলে পরে কী কী ফেসিলিটি থাকবে, আমাদের হেল্পার থাকবে কি না, থাকলে পরে তাদের কী ফেসিলিটি থাকবে। রাজনীতিটাকে খুব বড় একটা জিনিস হিসেবে চিন্তা করি, এবং আপনাদেরও বলছি যে আপনারা যে করছেন, কথাবার্তা বলছেন, ইন এ সেন্স রাজনৈতিক সাপোর্ট না পেলে পারবে না করতে। তো নিজেদের ফাইটটা এর মানেই নয় যে আপনাকে রাজনীতিবিদ হতে হবে। আমি বাধ্য হয়েছিলাম কারণ মুজাফর আহমদ নাইপের তার নিজস্ব কাজকর্ম দিয়ে বিকেম ভেরি ক্লোজ ফ্রেন্ড।
খুব হয়ে গেছিলাম। উনি কতগুলো জিনিস আমাকে বলেছিলেন করতে, করতে। এরপরে কিন্তু দেখেছি কি ঘটনা ঘটছে, এটা আমি খুব খুব ক্লোজ রাজনীতিবিদদের সঙ্গে কাজ করে বুঝেছি। এটা আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনারা রাজনীতির ব্যাপারটা যদি বোঝেন, যেটা বুঝে নিন নিজের কাজটা করার সময়। কাজ করার ব্যাপারে এখানে একটা জিনিস আছে যে আর্কিটেক্ট হিসেবে কাজ করছি, আরেকটা হচ্ছে মনের টান, প্রাণীর একটা আমার এটা আমার দেশ, মানুষদের আমার পছন্দের, আমার ভালোবাসার পাত্র, আমিও তাদের এক। এবং এখানে কোনো উঁচু নিচু ব্যাপার না, আমি একসঙ্গে কাজ করছি। এখানে কতগুলো জিনিস নিয়ে বুঝে তারপরে কতগুলো কাজ করা। এই কাজ করতে গেলে আর্কিটেক্টের বন্ধু, সব থেকে বড় বন্ধু আর্কিটেক্টরাই, কিন্তু সব থেকে বড় শত্রুও আর্কিটেক্ট। যা যদি যখন তাদের প্রয়োজন পড়েছে তখন তারা বিদেশ থেকে, অর্থাৎ বিলেত থেকে তাদের আর্কিটেক্ট নিয়ে এসছে এবং আর্কিটেক্ট এনে এখানে কাজ করেছে। যেমন কলকাতা, দিল্লি, বোম্বাই ইত্যাদি তখন স্টেটের ক্যাপিটাল শহরগুলোতে যে বাড়ি ঘর করেছে সেগুলো সবই সাদা চামড়ার আর্কিটেক্টদের দিয়ে করানো। আমাদের এখানে ইউনিভার্সিটিতে কোনো শিক্ষা ব্যবস্থায় আর্কিটেকচার শেখানোর কোনো কিছুর ব্যবস্থাই ছিল না। তো আমি যখন প্রথম যাই, প্রথমে ওরা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় তখন কতগুলো স্কলারশিপের অ্যারেঞ্জমেন্ট করা হয়, তার ভিতরে একটা করে সেটা হলো আর্কিটেকচারের উপরে, আর্কিটেকচার, এবং আরও একটা ছিল টাউন প্ল্যানিংয়ের উপরে। তো আর্কিটেকচারে আমি ভাগ্যচক্রে করে নিয়ে আমি স্কলারশিপ পাই। স্কলারশিপের জন্য এই কথা বারবার বলছি, তার কারণ হলো এর আগে পর্যন্ত এখানে কোনো শিক্ষা ব্যবস্থাই ছিল না। তো আমাকে সেই জন্যে বিদেশে যেতে হয় এবং গিয়ে আমেরিকায় গিয়ে পড়ালেখা করতে হয়। আর এটা ডিগ্রি নেওয়ার জন্য তো না, আর্কিটেকচার ইজ এ কমপ্লিট, ইটস লাইক পেন্টিং। পেন্টিংয়ে তো স্কুলে পড়া, কলেজে পড়া কিছু মানেই হয় না। এখানে যারা জয়নুল আবেদিনের নিয়ে অনেক কথা কাটাকাটি ওদের সঙ্গে, আবেদিন সাহেবের সঙ্গে হয়েছে, যে আপনি যে শেখাচ্ছেন ইটস অ্যান আর্ট ফর্ম, এটা তো কবিতা, আপনি যতই শেখান পড়ালেখা কিছু কোনো লাভ হবে না। এবং পড়ালেখা যদি খুব হায়ার লেভেলে শেখান, একজন কবি, সে কবি, সেটা তো ক্রিয়েটিভ ব্যাপার, এটা তো না কী বলে শিখিয়ে দেওয়ার, এটা অঙ্ক কষার ব্যাপার না, এটা কোনো সাবজেক্টের অন্যান্য সাবজেক্টের মতো না। ইটস এ ক্রিয়েটিভ আর্ট ফর্ম। এই ক্রিয়েটিভ আর্ট ফর্মের ব্যাপার হচ্ছে নিজস্ব যদি না থাকে তার কোয়ালিটি, কখনোই ভালো পারবে না। এবং আপনি ইউ শুড হেল্প, যদি একটা ছাত্রী যদি ভালো পান, তার এবিলিটিগুলো দেখে সেইভাবে শিক্ষার ব্যাপার করতে হয়। তারপরে সে নিজেই ডেভেলপ করে, তার মনটা খুলে দিতে হয়, ব্রেনটা ওপেন করে দিতে হয়, সো দ্যাট he or she can see the whole world in her own way. শহর, প্রত্যেকটা শহরেরই একটা মাস্টার প্ল্যান ইত্যাদি, এবং শহরের একটা কন্ট্রোল করার কিছু একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু তা সত্ত্বেও কন্ট্রোল করতো অ্যাকচুয়ালি ইকোনমি। টাকার জোরে অনেকে অনেক কিছু কাজ করতেন, যেটা বিয়ন্ড এই কন্ট্রোল অফ সিটি প্ল্যানিং ছিল। তো তাতে সুবিধা একদিক দিয়ে যেমন ছিল যাদের টাকা পয়সা ছিল, অসুবিধা ছিল সাধারণ মানুষের। আমেরিকায় যে প্রায় প্রত্যেকটি শহরই টাউন প্ল্যানিং কন্ট্রোলে আছে এখনও, কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে যে এমন স্প্রেড করে গেছে, ইটস দ্য ভাস্ট কান্ট্রি, এমন স্প্রেড করেছে যে ওখানে কন্ট্রোল প্রায় থাকাও যায়, না থাকাও তা এরকম হয়ে দাঁড়িয়েছে। এবং
বাংলাদেশের কনটেক্সটে করেছি এইভাবে যে একটা জিনিস এখানে তখন আমার, যেহেতু আমি ঘোরাঘুরি করেছি দেশে, তখন নদ নালা খাল বিল বাড়ি ঘরদোর এবং গাছপালা সব মিশিয়ে দেখেছি। এবং বেশিরভাগ গ্রামে যেখানে যেখানে গেছি সবই একটু গাছপালার ভিতরেই। ডিফিকাল্টি ছিল যে আমরা যখন একসঙ্গে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস পাকিস্তান করে যখন ফাইটটা আরম্ভ করলাম, যে একটা প্রফেশনাল রিকগনিশন পাওয়ার জন্য এবং এখানে সব কিছু গুছানো যায় এবং কন্ট্রোলে থাকে সেটা করার জন্য, তখন কিন্তু খুব একটা ইনিশিয়ালি বাইরের থেকে খুব একটা সাপোর্ট পাইনি। তবে আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধুবান্ধব কিছু হন এখানে যারা ভালো চাকরি টাকরি করতেন সরকারি, তারা আলটিমেটলি সাপোর্ট করা আরম্ভ করেন এবং আমরা কিছু কিছু আইন কানুন দাঁড় করাতে পারি। রাঙামাটির ব্যাপারে এটা একটা ছিল, যেটা মূল কথা ছিল যে ওই ভ্যালিতে ডুবে যায় পানিতে, তো ওখানকার যারা তাদের রিহ্যাবিলিটেট করা, তাদের বাড়ি ঘরদের গুছিয়ে সাজানো, এবং একটা ছোট টাউন, একটা সুন্দর পাহাড়ি টাউন, পাহাড় আর নদী মিলে ওটা তখন আমার চিন্তায় খালি না, ওখানকার লোকের তাদের চিন্তায় ছিল ওটা যেন ট্রাভেলিংয়ের ভিজিটিংয়ের জন্য খুব সুন্দর একটা শহর, ছোট্ট শহর হয়, যেখানে গিয়ে লোকজন শীতকালে, বিশেষ করে শীতকালে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটাতে পারবে উইদাউট এনি প্রবলেম। তো অ্যাকচুয়ালি ওরকম হোটেল ডিজাইন করে দিয়েছিলাম, আমার যেটুকু মনে পড়ে ওই কাঠ বাঁশ দিয়ে। যে আমাদের দেশে আগে সাধারণ মানুষ এমনি খুব গরিবী হালে থাকতো, বাড়ি ঘরদোর হতো, কিন্তু এখানেও খালি যে গ্রামীণ সমাজ চলেছে তাই না, এখানেও আরবানাইজড হয়েছে এবং আরবানাইজড সমাজ বহুদিনের পুরনো। আমি একদিন, আমরা আর্কিটেক্ট প্রায় 50 জন বসে নানা রকম ডিসকাশন করছিলাম, তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বলেন তো সব থেকে পুরনো শহর কোনটা? পুরনো শহর রুইন্স পড়ে এখনো আছে আমাদের দেশে কোথায়? তো এটা বলছি প্রায় 20 বছর আগের কথা। তো মজার ব্যাপার হলো কেউই খুব ভালো উত্তর দিতে পারেননি। এটা পুন্দ্রনগর এখনো আছে, ইট টিট সব ভাঙা, তো এখানে শহরটাই বোঝা যায় যে শহর ছিল। ওটা 2500 বছর আগেও এটা ফ্লারিশিং সিটি ছিল। বাংলাদেশে উপর দিয়ে প্রায় 70-80টা নদী বয়ে গেছে, কিন্তু এখানে যে সিভিলাইজেশন এই পানির উপরে, পানি ধরেই আশেপাশে কত শহর গড়ে তুলেছে, গ্রাম গড়ে তুলেছে, আমরা এগুলো নিয়ে খুব বেশি ডিসকাসও করি না আর চিন্তা ভাবনা করি না। বর্তমানে ফল হয়েছে একদম অন্য, ফলে হয়েছে যে অত্যন্ত কনজেস্টেড হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশ। 13 কোটি লোকের জন্য মাত্র 54,000 স্কোয়ার মাইল। 54,000 স্কোয়ার মাইলের ভিতরে 10,000 স্কোয়ার মাইল হলো পাহাড়, জঙ্গল, নদী নালা, খাল বিল। তো থেকে যাচ্ছে আমার 44,000 স্কোয়ার মাইল। 44,000 স্কোয়ার মাইলে আমার চাষবাসের জমি, বাড়ি ঘরদোর, অন্যান্য রাস্তা পথঘাট সব কিছু করতে হয়। এটাতে যে পেরে উঠছি না সেটা অবভিয়াস, যে এখন ঢাকা শহরের একটুখানি একটু দেওয়ালের বাইরে গেলেই বোঝা যায় এখন রাস্তা পথঘাট এমন হয়ে দাঁড়িয়েছে যে এখানে হাঁটাহাঁটি করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমার মনে আছে আগে এইসব, যখন প্রথম দিকে 1960s কথা বলছি, 50-60s, যে এখান থেকে আমার এই পরিবারের এখান থেকে এয়ারপোর্ট যেতে লাগতো 22 মিনিট। আমি দেখেছি ঘড়ি দেখে 22 মিনিট। এখন সেটা 1.5 ঘন্টাতে পারা যায় না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। গাড়ি, রিক্সা ইত্যাদি এমন। তো এগুলো কোনো কিছু পরিকল্পনা করে আর্কিটেক্টরা সবাই মিলে যে
এটার এটার সম্বন্ধে গভীর চিন্তা করে নিয়ে একটা সলিউশন কতগুলো আনা কিছুই হয়নি। এবং আমার মনে হচ্ছে না যে খুব একটা বড় এফর্ট দিয়ে কোনো কিছু করা ইমিডিয়েটলি সম্ভব হবে, যার জন্যে মানুষের অত্যন্ত ক্ষতি হচ্ছে। ক্ষতি এবং অ্যাকচুয়ালি একটা জিনিস আমরা বিচারই করি না, আমার জীবন একটা লিমিটেড পিরিয়ড হয়েছে। আমি 60, 70, 80, 90, 100 যে বছরই বাঁচি, এটা লিমিটেড পিরিয়ড, এটা খুব বেশি কিছু না। কিন্তু এইটার ভিতরে আমি যে যে আমার চলাফেরা করতেই 3-4 ঘন্টা যদি চলে যায়, আমি কাজ করব কখন? আর তারপরেও চলাফেরা করে গিয়ে আমি যে একটা সুন্দর জায়গায় গিয়ে থাকবো, বাস করব, সেটারও এখন উপায় নেই। ঢাকাতে সুন্দর বলতে কি মিন করা হয় আমার ধারণার বাইরে। সব কিছু মিলে আমাদের প্রথমে যেটুকু শেখানো হয়েছিল যে আর্কিটেকচার মানে কি, আর্কিটেকচার বলতে কি বোঝায়, এখন সেটা সম্পূর্ণ ভেগ হয়ে গেছে, সব মিশিয়ে গেছে, গুলিয়ে গেছে। আমি একটা বাড়ি, বাড়ি বলতে আমার যে জিনিস লাগে, আমার ঘরগুলো, তো ঘর বলে আমার বসার ঘর, খাওয়ার ঘর, শোয়ার ঘর, প্রত্যেকটাই এটা যে সৌন্দর্যে চেষ্টা করে তার সুন্দর করার যে ইচ্ছা, সেটাই আমি দেখতে পাই না এবং বাড়ি তো পাই না। তারপরে সুন্দর ঘর, এক ঘর থেকে আরেক ঘর যাওয়া, ঘরের দেওয়াল, ঘরে আলো, ঘরের ওপেন স্পেস, তারপরে এক ঘরের সঙ্গে আরেক ঘরের সম্পর্ক, ঘরের হাইট, ঘরের লেংথ, ব্রেডথ, কোনো কিছুই এখন আর কোনো কোনো প্ল্যান পরিকল্পনা করে যে খুব একটা হচ্ছে জানা। দু একজন আর্কিটেক্ট আছেন, তারা এগুলো চেষ্টা চরিত্র করেন, করেও কুলিয়ে উঠতে পারছেন না, কারণ তিনি চাইলেও অন্যদের তিনি কিছু ইনফ্লুয়েন্স করতে পারবেন। যেমন ধরুন একটা কথা বলি, গুলশান, ধানমন্ডি, গুলশান ইত্যাদি, এগুলো সব হাউসিং এরিয়া ছিল। এবং আগে ছিল, যেমন ধানমন্ডিতে ছিল একতলা, 1 বিঘে জমি, একতলা বাড়ি, এক ফ্যামিলি বাড়ি করা, সেটা হঠাৎ বদলে দেওয়া হলো, বদলে দিয়ে 6তলা বাড়ি অ্যালাউ করা হয়েছে। এখন 6তলা বাড়ি অ্যালাউ করে যে সাইডে যেগুলো জমি জমা রাখার কথা ছিল, সেগুলো সব বদলে ফেলা হয়েছে। এখন এতে হয়েছে কি, পাশাপাশি বাড়ি হচ্ছে, আলো, বাতাস, হাওয়া ইত্যাদি সমস্ত আজকাল শর্টেজ। সব গুলশান, যার স্পেশাল যে এরিয়া, যেগুলো এখন বলা হয় যে এখনো দামি, অনেক দাম নেওয়া হয় এইসব জায়গাগুলোতে। তারপরে ছেলে স্কুল, যেগুলো আগে, এটা বহু আগে একটা শহর সম্বন্ধে ধারণা, প্রথম এটা এটা যে কিছু নিয়ে ডিসকাশন আরম্ভ হয়, সেটা হয় ইউনাইটেড স্টেটসেই, বোধ হয় প্রায় 150 বছরের কাছাকাছি এরকম সময়, 150 বছর আগে। তো ওখানে যে তার উপরে এটা আরম্ভ করেন, এইগুলো লয়াররা প্রথমে ডিসকাশন আরম্ভ করেন, পরে আর্কিটেক্টদের ভিতরে চলে যায় এই লার্জার স্পেস ব্যাপার নিয়ে। এখানে গিয়ে যে যে কথাগুলো ওঠে, সেটা হচ্ছে যে একটা শহরকেও যদি ভাগ করা যায় কতগুলো নেবারহুডসে, তো নেবারহুডসের, এবং এমনও থাকতে পারে একটা শহরকে পুরো ডিপেন্ড করছে কিসের জন্য শহরটা হচ্ছে, তার উদ্দেশ্য কি, সেইভাবে সেটাকে গড়ে তোলা। যা এই করতে গেলে শহরের সম্বন্ধে পুরো চিন্তা করতে হয়, তখন একটা ভাগ করতে হয়। ভাগের ভিতরে থাকে যেমন বসবাসের করার জায়গা, তো বসবাস করার জায়গা হলে পরে সেখানে কতগুলো লোক থাকতে পারে, কটা ফ্যামিলি, তাদের ছেলে পেলেদের তার পড়ালেখার কীভাবে যাবে, কোথায় কী করবে, সেগুলো বন্দোবস্ত করা। তারপরে একটু এই পড়ালেখাটা, ছোটদের পড়ালেখা, মাঝারি বয়সে, তার বড় বয়সে কোথা থেকে কিভাবে আসবে যাবে, সবগুলোই করা। ঢাকা শহরে আগে কোনো প্রবলেম হতো না, কারণ ঢাকা ইউনিভার্সিটি,
এখন এখানে কটা ইউনিভার্সিটি হয়েছে? 40টা না 50টা ইউনিভার্সিটি হয়ে গেছে। এবং ইউনিভার্সিটি হওয়াতে ডিফিকাল্টি হচ্ছে ছেলেপিলেরা যারা পড়ালেখা করে যাওয়া আসা করা তাদের অত্যন্ত কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে যেটা কমার্শিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল সেগুলোতে মানে দখল করে সেগুলোকে ইউনিভার্সিটিতে কনভার্ট করা হয়েছে। কলকাতায় আমরা ছিলাম এই 10 মাসের ভিতরে, প্রায় 8 মাস ওখানেই ছিলাম, স্বাধীনতার পর এসছি। তারপর থেকে ডাইরেক্টলি ইনভলভ হয়ে পড়েছি পলিটিক্যালি। কিন্তু পলিটিক্যাল হওয়ার এমনি যে কোনো কারণ ছিল তা ঠিক না, আবার অটোমেটিক্যালি হতে হয়েছিল। তার কারণ যে জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ বাড়িঘর ধরে ডিজাইন, একটা শহর ডিজাইন, দেশ ডিজাইন, দেশের সার্বিক অর্থে ডিজাইনের কথা, যেটাকে আমরা বলতাম থ্রি ডাইমেনশনাল ডিজাইন, সবকে সারা দেশের এই জিনিসটা আমাদের দেশের আইডিয়াটাই ছিল একটু নতুন, খুব বেশি কেউ চিন্তা ভাবনা করেনি। কারণ এটার সঙ্গে জড়িত হয়ে পড়ে অটোমেটিক্যালি, যখন সব কিছু নিয়ে ডিজাইনের কথা বলছি তখন খাল, বিল, নদী, নালা, পাহাড়, গাছপালা, চাষের জমি, থাকার জায়গা, গ্রাম, শহর সবই জড়িয়ে পড়ে। এবং আমাদের চিন্তায় তখন ছিল যে সবই গুছিয়ে করা যায়, গুছিয়ে করে একটা ডেভেলপিং প্ল্যান, মানে একটা বেসিক আইডিয়াটা নিয়ে তারপরে জিনিস ওর ভিতরেই কাজ করা। যেমন নদী একটা যাচ্ছে, তো নদীটা পানি কতখানি থাকবে কি না, এগুলো নদীর যারা এক্সপার্ট তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ডিসিশন নিয়ে তারপরে কিভাবে এই নদীটা ব্যবহার করা যায় মানুষের স্বার্থে, পানি, দুপাশের নদীর ধার ইত্যাদি, এবং ট্রান্সপোর্ট সিস্টেম, সমস্ত কিছু একসঙ্গে চিন্তা ভাবনা করে করা। তা আমি বোধ হয় এটা চিন্তা ভাবনার দিক দিয়ে হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার একজন মানুষের জন্য তো বটেই, এটা অনেক কিছু জোগাড় করতে হয়, অনেক কিছু জোগাড় করে তারপরে এটা ইতিহাসের সঙ্গে জড়িত, নিজের জীবনের সঙ্গে জড়িত, নিজের চোখ দেখা জিনিসের সঙ্গে জড়িত। তারপরে ইতিহাস আমাদের 2500, 3000, 4000, 5000 বছরের পুরনো ইতিহাস নিয়ে জড়িত। আইডিয়াল, আমার নিজের মনে যেটা আইডিয়াল, এবং এইটার জন্যে একটা ন্যাশনাল কনসাসনেস থাকা দরকার, যেটাতে ন্যাশনাল সবাই মিলে একটা উদ্দেশ্য রাখা যায় যে আলটিমেটলি 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর পর এই আমাদের সমাজ দাঁড়াবে। এবং এটা করতে গিয়ে আমি আমার ছেলে পেলে, নাতি নাতনি ইত্যাদিতে তারা এইভাবে দে উইল ফিট ইন। এটা মানেই নয় যে আমি জোর করে আমার নাতি নাতনির জন্য একটা তাদেরকে বিদেশে পাঠালাম, করালাম, তারপরে চাকরি, এখানে ভালো চাকরি করলো, তারা ভালো হালে থাকলো, এটা না। এটা করতে গেলে আবার কিছুটা যা আমাদের প্রচলিত যে চিন্তাভাবনা আছে তার ভিতরে বামপন্থী চিন্তাভাবনা কিছুটা হয়, কিছুটা ওটা আমি এইগুলো দেখার জন্য, জানার জন্যে আমি অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়নে গেছি। সোভিয়েত ইউনিয়নে গিয়ে 3 মাস ছিলাম, 2.5 মাস 3 মাস ছিলাম, এবং আমি ঘুরে দেখেছি, ওদের সঙ্গে কথাবার্তা বলেছি, সোভিয়েত ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, ওদের সঙ্গে কথাবার্তা বলেছি, মিটিং টিটিং করেছি। তারপরে দূরে শহরে গেছি, 2-1টা শহর করা এখনও আছে সেগুলো, যেখানে সব জিনিসগুলো গুছিয়ে করা হয়েছে, অর্থাৎ ট্রান্সপোর্ট সিস্টেম, চাকরি বাকরি করা, কোথায় থাকা যায়, বাজার, দোকান, এমনি ছেলেদের খেলাধুলো, মেয়েদের খেলাধুলো, এবং মিক্সড
তো সব রকম চিন্তা ভাবনা ওখানে ভালো করে করা হয়েছে। তো এটা অবভিয়াসলি যারা ক্যাপিটালিস্ট সিস্টেম মেনে চলেন, নিজেদের লাভের কথাই চিন্তা করেন, তাদের কাছে এটা খুব কঠিন একটা জিনিস ছিল এবং এর দ্বন্দ্ব আরম্ভ হয়। 70-80 বছর চেষ্টা করে সোভিয়েত ইউনিয়নের যে মূল যে চিন্তা ভাবনা সেটাকে ডিস্ট্রয় করা হয়। যে যখন আমাকে সাইটটা দেওয়া হলো, সাইটটা দেওয়ার ব্যাপারে, তখন এটা এই আপনাদের অ্যাকচুয়ালি এটা ইজ এ পার্ট অফ পরিবাগ তখন ছিল খালি গাছে ভরা, এই ছিল গাছে ভরা এবং এটা বাগান ছিল। বাগানের ভিতরে মূল বেশিরভাগই গাছ ছিল কিছু ফলের, আম, জাম, কাঁঠাল এগুলো ছিল, কিন্তু তাছাড়া ফুলেরও গাছ ছিল। এটা ইউনিভার্সিটি এরিয়া পর্যন্ত পেনিট্রেট করে গেছিল। তো ইউনিভার্সিটি কিছুটা তখন আপনারা দেখেছেন ওই বাড়িঘর যেগুলো এখন যেখানে পেনিট্রেট করে গেছে আর্ট কলেজের সঙ্গে লাগা, এগুলো সবই এইখানকার নবাব ফ্যামিলি, নবাব স্ট্রিটের ছিল। তো ওরা পেয়েছিলেন এ সূত্রে, কি বলে, বংশ পরাক্রমিক হিসেবে, কিন্তু আলটিমেটলি যখন বাংলাদেশ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, তখন ও জমিগুলো গভর্নমেন্ট সরকার নিয়ে নিল। সরকার নিয়ে নেওয়ার পর কিছু কিছু জমি ওই ঢাকায় কলেজের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হলো। সোহরাওয়ার্দী উদ্যানটা তখন সোহরাওয়ার্দী উদ্যান নাম হলো, ওটা আগে খোলা মাঠ ছিল, ওখানে গাছপালা কিচ্ছু ছিল না, পুরোটা খোলা মাঠ ছিল, অতি সুন্দর। আর ওপাশে ছিল ওটা কি সাউথ সাইডে মন্দির ছিল, একটা পুকুর ছিল, পুকুরের পাশে মন্দির ছিল। খুব কম ব্যবহার হতো, কিন্তু যা ছিল তাই। ঢাকা ক্লাব ছিল, ঢাকা ক্লাবও বহু পুরনো। অ্যাকচুয়ালি ওখানে যে এখন আর্ট কলেজ, ওর ঢুকে গিয়ে সোজা চলে গেলে এন্ডে, অর্থাৎ কোন দিকে হবে ওটা হলো পশ্চিম দিকে, ওটা একটা পুকুর, গোল পুকুর ছিল। তো পুকুরের ধারে আমি ওইটাই এক্সটেনশন করেছি বেঁকানো, পুকুরের সঙ্গে খাপ খাইয়ে। তো পুকুরটা ছিল, এবং পুকুর ওয়াজ কানেক্টেড উইথ ঢাকা লেক, এই গুলশান, এখানকার লেক। এবং ইন্টারেস্টিং আরও ব্যাপার ছিল, এই লেক টু লেক এটা কানেক্টেড ছিল, মতিঝিল টতিঝিল সবাই কানেক্টেড ছিল। ব্রিটিশ আমলে ছিল, ঢাকা নবাব ফ্যামিলি তারা মেনটেন করতো। এটা নষ্ট করা হয় আমাদের পাকিস্তান হওয়ার পর, আলাদা করে হওয়ার পর। এবং ওইখানে যে আপনি বলতে চাচ্ছিলেন যে এটা ওই পুকুর যেখানে এখানে যে ঘর করা হয়, ওই ঘরের একটা ওখানে পুরনো কবর ছিল। তা আমি ওটা বলেছিলাম যে কবরের পুরনো বিল্ডিংটা ভেঙে দিয়ে ওটা ওই বিকামস এ পার্ট অফ দ্য আর্ট কলেজেরই পার্ট হয়ে যাবে, এবং একটা রুমের থাকবে না, ছাদ থাকবে না, কবরের ছাদ থাকে না, এইটা ট্রেডিশনাল এখনও আছে বোধহয়, এখনও আছে, ছাদ নাই, ওখানে কবর আছে। তো একদিন জয়নুল আবেদিন সাহেব মাঝে মাঝে যেতেন ওই কাজে দেখতে, আমি তো যেতামই, উনিও যেতেন। তো উনি গিয়েছেন, ওখানে ওয়ার্কাররা বলল আমরা কাজ করতে পারবো না স্যার, এটা কবর, এখানে আপনারা কবরের চারিপাশে করছেন, তো এই তো আমার মারা যাব, কবরের চারিপাশে ইটে দিয়ে দেওয়া দিয়েছে করছেন, আপনি তো বসে দেখবেন, আমরা মারা যাবো। তো বলে কি তোমরা এখনই মারা যাবে নাকি? বলে হ্যাঁ স্যার, ওটা কবর তুললি। তো বলে এক কাজ করো, আজকে না কালকে টেবিল একটা বেঞ্চ দাও, আমি বসে চাটা খাবো, তোমরাও খাবে, আমি নিজে করবো, নিজে হাতে দেওয়ালগুলো করবো, আর যদি মরে যাই মরে গেলাম। পরদিন ওরা এসেছিল, সবাই মিলে চাটা খেলেন, খেয়ে তারপর উনি ট্রাভেল নিয়ে সিমেন্ট দিয়ে মোটর তৈরি করে ব্রিক লে করলেন, লে করে
একটা দেওয়ালের খানিকটা করে তারপরে বললেন যে আমি বসি, চাটা আবার খাই, তোমরাও খাও, আমি 1 ঘন্টা টাইম দেবো, 1 ঘন্টার ভিতরে যদি কিছু না হয় তাহলে তোমরা কাজ করো। তিনি 1 ঘন্টা বসে গপ্পসপ্প করলেন, কিছুই হয়নি। তারপরে তো বললেন কই আমার তো কোনো কিছু হলো না। তো ইটের ব্যবসার দিক দিয়ে খুব ভালো ব্যবসা ছিল। তো ইটটা যে ইট কোয়ালিটি ওয়াইজ আমার মতে আমি যেটুকু দেখেছি অ্যাকচুয়ালি যে কোনো ভালো ব্রিক, দুনিয়ার যে কোনো দেশের ভালো ব্রিকের সঙ্গে কম্পারেবল ব্রিক করা যায়, ওটারও ছিল ইট ব্যবহার করব। এবং যারা ইট তৈরি করতো তারা আমাকে নিয়ে গিয়েছিল তাদের বাসায়, নিয়ে গিয়ে দেখিয়ে টিকিয়ে ইটের ফ্যাক্টরি দেখিয়ে তারা করেছিল। তো মজা না, ওই সময় তো তখন প্রথম হচ্ছে সবারই ছিল এখানে যে ট্র্যাডিশন ছিল সেটা হলো যে তথাকথিত সাধারণ ইট ব্যবহার করে, অর্ডিনারি ব্রিক ব্যবহার করে প্লাস্টার করে ফেলা, প্লাস্টার করে সেটা প্লাস্টার্ড বিল্ডিং। তাই মূলত এখনও আছে ঢাকাতে, এখনও তাই হয়। আমি যে কোনো কারণে তখন আমার কী আর্গুমেন্ট ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু আমার কিছু ভালো লেগেছিল ব্রিকের বাড়ি করতে, এমনি দেখতেও সব দিক দিয়ে ভালো। এবং এটা আমি চেষ্টা করেছি, এমনকি এক জায়গায় যেখানে দেওয়া হয়েছিল ইট তৈরি করার জন্য স্পেশাল পারমিশন দিয়ে বলে করা হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, যে যেন ফাঙ্গাস গ্রোথ না হয়। আনফর্চুনেটলি ওরা ফাঁকি মেরেছিল এবং এখনও আপনারা দেখলেই দেখতে পাবেন যে ফাঙ্গাসে ভর্তি হয়ে গেছে সব বাড়ি। শিবপুরে ফর্চুনেটলি সেই সময় হয়নি, কারণ পড়ালেখা নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হতো। এবং শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ভারতবর্ষের ভিতরে সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তো ভালো ওর পড়ালেখা, ইঞ্জিনিয়ারিংয়ের সম্বন্ধে ভালোই পড়ালেখা শেখানো হতো ওখানে। আমি অ্যাকচুয়ালি ফুটবলের ক্যাপ্টেন ছিলাম 2 বছর। এবং আমার সময় কলকাতা থেকে বিভিন্ন ক্লাব, ভালো ক্লাব মোহনবাগানের মতো ক্লাব, ইস্ট বেঙ্গলের মতো ক্লাব নিয়ে এসে আমাদের ওখানে খেলা, এমনি ছেলেদের জন্য সবার জন্য খেলা ম্যাচ করিয়েছিলাম ওখানে। আরেকটা ব্যাপার আছে শিবপুরে, যে আমাদের যে কলেজটা ছিল ওটা ছিল বোটানিক্যাল গার্ডেনের পাশেই, একদম সঙ্গে লাগা। তো পুরোনো দিনের বাড়িঘরদোর, খুব সুন্দর, অতি সুন্দর বাড়িঘরদোর করেছিল। এখন অবশ্য বদলে গেছে, অনেক অনেক বেশি কনজেস্টেড হয়েছে হুগলি রিভারের ধারে। ওটা শিবপুরে তো থাকবার সময় আমি খালি পড়ালেখাতে তো আমি খুব একজন ব্রাইট ছিল, ওটা ক্লেম করা অ্যাবসার্ড হবে। পড়ালেখা করে গেছি এবং শিখেছি আমি যেটুকু শেখার ওখানেই শিখেছি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেভাবে পড়ানো হতো, 2-1জন টিচার ছিলেন অত্যন্ত, আমার তো মনে হয় খুব রেয়ার ওরকম টিচার পাওয়া। তো তারা ছাত্রদের সঙ্গে একটু সম্পর্ক রাখতেন এই পড়ালেখার ব্যাপার নিয়ে, যেটার জন্যে আমরা তাদেরকে খুব শ্রদ্ধা করতাম। ওই বিভিন্ন সাবজেক্টে ওইগুলো কভার করা হয়েছিল, তার ভিতরে আর্কিটেকচার পড়ানো হতো না ওখানে, কথাই ওঠে না। কিন্তু রিলেটেড সাবজেক্টসগুলো, যেগুলো বিশ্বের চোখে দেখে যেগুলো মাপজোপ করা যায়, সেগুলো সম্বন্ধে কিছু কিছু শেখানো হতো। এবং নিজে হাতে অনেকগুলো কাজ শেখানো হয়েছে, যেগুলো এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে শেখানো হয় না, আর্কিটেকচার ছাত্রছাত্রীকেও শেখানো হয় না। সেটা আমাদেরকে নিজে হাতে ইটের কাজ করতে হয়েছে, ব্রিক দেওয়াল তৈরি করতে হয়েছে, প্লাস্টারিং করতে হয়েছে। ইটের কাজ তো নানাভাবে সাজানো, ইট তৈরি করবার সময়, দেওয়াল তৈরি করবার সময় কীভাবে করতে হয় সব কিছু মেপে চুপে করতে হয়েছে। তারপরে লোহার কাজ করতে হবে, বিল্ডিং কাজ করা শেখানো হয়েছে, কাঠের কাজ শেখানো। এটা 2 বছর ধরে আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়েছে, যেটা আমাকে
অজস্র সাহায্য করেছে আর্কিটেক্ট হিসেবে। যেটা আর্কিটেক্ট আমি প্রথম দিকে ছিল বুয়েটের এখানে জোর করে ঢুকিয়েছিলাম যে কাজ করা, যেন হাতে কাজ করে ছেলেরা যেন বুঝতে পারে। এখন কোনো কাজ টাজ বেশি হয় না। আর ছেলে এই কাজ করলে পরে বিশেষ করে ইটের কাজ যেটা, সেই কাজটা আমাদের তো ট্র্যাডিশনাল ব্যাপার, এটা 2000 বছর ধরে 3000 বছর ধরে হয়ে আসছে। তো এখানে মূল উপাদানই ছিল ইট। পাকা বাড়ি করতে হলে ইটেরই করা হতো। তো ছাত্রদের ইটের বাড়ি এবং মাটির বাড়ি, মাটির বাঁশের বাড়ি যেগুলো করার ব্যাপার, এগুলো আমি যেটুকু জানি এখন আর শেখানো টেখানো হয় না, খুব বেশি করেও না, ছাত্রছাত্রীরা করে না। আমরা কিন্তু করেছি। আমি এটা খালি শিবপুরিশ না, এটা পরে গিয়ে আমি কন্টিনিউ করেছি। আমি ইউজিনেও আমাদেরকে কিছু কিছু শেখানো হয়েছে। কি কি করতে হবে? কি এই দাঁড়াবে, একটু দাঁড়াবে, আমি চাইবো একটু পরে। কি আপনাদের কি হুকুম বলেন, হুকুম করেন না, বলেন কি?